ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 93। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌস মনি। কি কি বলছেন স্যার? এটা তো অসম্ভব। আবরার শিকদার 15 ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। আমার প্রাণ বলেছে মানে সবকিছুই সম্ভব। কিন্তু স্যার, আপনি তো জানেন এটার ফলাফল কি হবে। এমন সর্বনাশের খেলায় খেলবেন না স্যার। চোখ তুলে জাবেদের অস্থির মুখোপায় একবারে দৃষ্টি বুঝল প্রণয়, অতঃপর দৃঢ় বাক্যে বলল, আমি যা বলেছি তাই হবে। কিন্তু জাভেদ, আজ থেকে সবাই মুক্ত, তুমিও মুক্ত। অবশিষ্ট মেয়েগুলোকে ফিরিয়ে দাও, বাচ্চাগুলোকে ফিরিয়ে দাও, সবকিছু বন্ধ করে দাও আজ থেকে। আবরার শিকদার প্রণয়ের জীবন থেকে এএসআর এর ছায়া থাকবে না। কিন্তু জাভেদ, ইস্পাত দৃঢ় ধমকে উঠল প্রণয়। চোখ গরম করে তাকালো জাভেদের মুখের পানে। চোখ দেখে ভরকে গেল জাভেদ। শুকনো মুখে ঢোক গিলে নিল বার কয়েক। হুট করে এমন কঠিনধারী সিদ্ধান্ত ধ্বংস ব্যতীত কিছু বয়ে আনবে না। নিঃশব্দে শেষ করে দিবে মানুষটাকে, তছনছ করে দিবে শেষ আশ্রয়স্থল। সাহায্য করতে পারবে না জাভেদ। সহজেই অপরাধ করা যায়, কিন্তু সেটাকে ছেড়ে আসাটা এতটাও সহজ না। অন্ধকার দুনিয়ায় প্রবেশ কত সহজ আর বের হওয়া কতটা কঠিন তা জানে জাভেদ। কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো বিপদে পড়তে দিব না আমি। তুমি পরিবারের সাথে একটা নিশ্চিত জীবন পাবে জাভেদ। তুমি কোনো ভয় করো না স্যার। প্রণয়কে আচমকা চাপড়ে ধরল জাভেদ। কাঁধে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। কণ্ঠে আকুতি মিনতি মিশিয়ে ভীষণ অনুনয় করে বলল, আরেকবার ভেবে দেখলে হতো না স্যার? আপনি তো জানেন আমি টেলিভুয়ার। আমি আমার সিদ্ধান্তে অনড়। সব খারাপের একদিন অন্ত হয় জাভেদ। সব পাপের একদিন শেষ হয়। সব পাপের উপযুক্ত শাস্তি আছে। আমার ভাগ্যলিপিতে কি আছে জানি না, তবে এই মৃত্যুর খেলার অবসান ঘটানো প্রয়োজন। যদিও বা তা আসে আমার অন্তের মাধ্যমে, তবে তাই সই। আজ থেকে সবকিছু দ্য এন্ড। জাভেদের চোখ দুটো অসহায় বেরিয়ে আসার জোগাড়। প্রণয়ের প্রতিটা কদমে তার পাহাড় সমান বিশাল শোলটা ধসে পড়ছে। প্রণয় বেরিয়ে যেতে দরজার আড়াল থেকে সরে গেল কেউ। প্রণয়ের তীক্ষ্ণ পর্যবেক্ষণ চোখ দুটো যেন আস্থা দেখতে পেল না। পিএস কর্পোরেটরের 40 তলা ভবন ছড়িয়ে বাইরে পার্কিং এরিয়ায় পৌঁছে গেল প্রণয়। মাথা ভর্তি দুশ্চিন্তা থাকলে বুকের ভেতরটা আজ ভীষণ হালকা লাগছে প্রণয়ের। যেন এতদিনের চাপা হিমালয় গলে যাচ্ছে মুহূর্তেই। বুক চুরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের। গাড়ির দরজা খুলতে হাতের মুঠোয় থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম। রক্তিম উৎকণ্ঠা এক চিলতে হাসি। ফোনটা তুলে নিল সে। সিট বেল্ট বেঁধে হেয়ার স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ডাকলো, জান। অপর প্রান্ত থেকে মধুর এক চপটপ কণ্ঠ ভেসে এলো, এত সময় লাগে আপনার প্রণয় ভাই? আমি তো সে কখন রেডি হয়ে অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসুন। পাগলি, আসছি তো, এত অধৈর্য হলে হয়? কালো রঙের অডি গাড়িটা হাওয়ার বেগে ছুটে গেল 200 কিলোমিটার/আওয়ার গতিতে। রায়পুর সীমান্তবর্তী ঘন জঙ্গল দিয়ে, দুধারে বিস্তৃত সবুজ ঢাকা অরণ্যের চারপাশটা। সীমান্ত আর রায়পুরের শুরুতে প্রায় 20 কিলোমিটারের মতো দীর্ঘ অরণ্য। হাই স্পিডে গাড়িটা অরণ্যের মাঝে পৌঁছাতে আচানক বেসামাল হয়ে গেল। উচ্চ গতিতে থাকায় সাপের মতো এঁকে বেঁকে গিয়ে সজোরে ধাক্কা মারল বর্ষীয় প্রাচীর বট বৃক্ষে। সেকেন্ডের ব্যবধানে এত দ্রুত ঘটনা ঘটলো যে গাড়ির কন্ট্রোল শেষ চেষ্টাটুকু করতে পারল না প্রণয়। আঘাতের তীব্রতা এতটা জোরালো ছিল যে কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারিয়ে ফেলল সে। চোখের সামনে উজ্জ্বল পৃথিবীটা মুহূর্তে তলিয়ে গেল ঘন আঁধার কোনো কিছুতে। যেন সবকিছুই প্রণয়ের কাছে ঝাপসা। কোনো কিছুর কাল কিনারা বা হদিশ জানা নেই প্রণয়ের। কি থেকে কি হয়ে গেল হুট করে। ছুটে উন্মাদের মতো ওডি গাড়ির দরজা আনলক করার চেষ্টা করলো প্রহেলিকা। সে ব্ল্যাক গ্লাস উইথ দিয়ে ভেতরের পরিস্থিতি আন্দাজ করতে পারলো। দরজা খুলতে না পেরে আকস্মিক চেঁচে উঠল প্রহেলিকা। চিল্লিয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, হা করে দেখছিস কি? তাড়াতাড়ি বের কর আমার প্রণয়কে। একটা টায়ারে গুলি করেই ব্রেক ফেল করিয়ে দিলি? ম্যাডাম শাট আপ। তাড়াতাড়ি লক খোলার ব্যবস্থা কর। আমার প্রণয় যদি কিছু হয়েছে, তোদের মাংস আমি শিয়াল কুকুরকে দিয়ে খাওয়াবো।
ছেলেগুলো কিছু অ্যাডভান্স টুলসের সাহায্যে দ্রুত গাড়ি আনলক করতে লাগলো। দুশ্চিন্তায় দরদর করে ঘামছে পহেলিকা। সে তো জলবিন্দুতে ফর্সা চিকন ধরানো গড়নি। পহেলিকার তীব্র অস্থিরতায় নিঃশ্বাস নিতেও যেন ভুলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হারি অফ ফিনিশ ম্যাডাম। মাত্র 2 মিনিটের মধ্যে গাড়ির দরজা খুলে ছেলেগুলো। স্টিয়ারিংয়ের সাথে কপাল ঠেকে আছে প্রণয়ের। মাথা ফেটে দুধারে ঝর্ণার ন্যায় তরতর করে তাজা রক্ত গড়ে পড়ছে। প্রহেলিকা গলা ফাটিয়ে চিৎকার করলো, প্রণয়! দ্রুত প্রণয়ের ভারী শরীরটা টেনে তুলে জড়িয়ে ধরতে লাগলো প্রহেলিকা। প্রহেলিকা অনুভব করলো প্রণয়ের নিঃশ্বাস এখনো পড়ছে, কেবল জ্ঞান নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত, তখনও প্রণয়ের কোনো হদিস নেই। বাড়ি ফেরার কোনো নাম নিশানা নেই। অপরপক্ষে এখনটা ফোন বন্ধ। প্রিয়তা অপেক্ষায় প্রহর গড়াতে গড়াতে মধ্যরাতে এসে ঠেকেছে। প্রিয়তা শতাধিকবার ফোন করেছে, অনবরত করেই যাচ্ছে। প্রতিবারই অপর প্রান্ত থেকে একটি নারী যান্ত্রিক কণ্ঠে বলে উঠছে, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচ অফ, প্লিজ ট্রাই এগেন লেটার। এমতো অবস্থায় মেন্টর প্রেশারগুলো যেন নিতে পারছে না প্রিয়তা। দুশ্চিন্তায় মেয়েটা স্বাস্থ্যের জন্য খুবই অনুপযুক্ত। যদিও তার প্রণয় ভাই সম্বন্ধে কেউ জেনে যায়, তখন কি হবে? না না, আর ভাবতে পারছে না প্রিয়তা। নিজেই নিজের কাছে এত অসহায় লাগছে, কাউকে কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। তীব্র অস্থিরতায় পায়চারি করতে করতে হঠাৎই একটা কথা মাথায় এলো প্রিয়তার। দ্রুত নিজের ফোনটা তুলে নিয়ে ডায়াল করলো জাভেদের নাম্বারে। প্রথম রিং হওয়া মাত্রই ধরলো জাভেদ। ফোনের অপর প্রান্ত থেকে অত্যন্ত নমনীয় কণ্ঠে সালাম। আসসালামু আলাইকুম ভাবি। প্রিয়তা চঞ্চল কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। প্রিয়তার কণ্ঠে ঝড়ের মতো উৎকণ্ঠা দেখে ভুরু বেঁকে গেল জাভেদের। প্রিয়তাকে প্রশ্ন করার সুযোগ না দিয়ে বলল, কিছু হয়েছে কি ভাবি? এনি প্রবলেম? প্রিয়তা ফের একইভাবে অস্থিরতায় ছটফট করলো, আমার প্রণয় ভাই কোথায়? প্রিয়তার কণ্ঠ শুনে স্পষ্ট কাঁপুনি টের পেল জাভেদ। তবে প্রশ্ন যেন আকাশ থেকে পড়ল। খুব স্বাভাবিক সুরে প্রত্যুত্তর করলো, স্যার তো বিকালেই চলে গেছে। আমি যতদূর জানি ওরা তো বাড়ি ফেরার কথা ছিল, উনি ফেরেনি। জাভেদের ফোনের অপর প্রান্ত থেকে একরগরে ক্রমাগত প্রিয়তাকে শান্ত করার চেষ্টা করছে। ভাবি ভাবি আপনি প্যানিক করবেন না, শান্ত হন, আমি আছি তো। আমি এক্ষুনি স্যারকে খুঁজে বের করছি, কিচ্ছু হবে না স্যারের। কিন্তু জাভেদের কথা শুনে যেন প্রিয়তার কানের পর্দা ভেদ করে মস্তিষ্ক অব্দি পৌঁছে যায়। নিঃশ্বাস ধীর হতে পারে না তার। রমণী প্রশ্নোক্তভাবে করতে থাকে, আমার প্রণয় ভাই কোথায়? কই গেল আমার প্রণয় ভাই? রমণীর প্রেমাসক্ত আবরণে একটাই প্রশ্ন ঘুরে ফিরে উকি দিতে লাগলো, আমার প্রণয় ভাই ঠিক আছে তো? দলের ঘড়ির কাঁটায় তখন টং টং করে জানান দিচ্ছে, রাত প্রায় 3টা বাজতে চললো। আজকের পর্বটা এটুকুই ছিল। আসলে লেখিকা এই পর্বটা অনেক ছোট দিছে। আর এরপরে হচ্ছে এখন পর্যন্ত 94 পর্বটা এখনো আসেনি। মানে আমরা এখন পর্বের রানিংয়ে চলে আসছি, এই জন্য আমি রেগুলার পর্ব দিচ্ছি না। এখন থেকে আবার হচ্ছে প্রেমের নীল কাব্য, যেটা আমি ঈদের পর থেকে আর কখনো দেইনি, কারণ আমার ইয়ার ফাইনাল ছিল, প্লাস অনেকগুলো পর্ব একসাথে রানিং পড়া আমার জন্য কষ্টকর, সেজন্য দেইনি। তো এটা যেহেতু এখন আমি রানিংয়ে চলে আসছি, এটা লেখিকা যখন দিবে তখন আমি আপনাদের জন্য নিয়ে আসব। আর এখন থেকে আমি রানিং হব কোনটায় বলেন তো? প্রেমের নীল কাব্য। আর নিচে আজকের হচ্ছে লেখিকার নোটসটা এমন ছিল যে আজকের পর্বটা একটু অ্যাডজাস্ট করুন, কারণ অ্যাডমিন মডারেটর দ্বারা করানো হয়েছে। লেখিকা পরের পর্ব থেকে আগের পর্ব সক্রিয় থাকবেন। পর্ব বড় হয়নি, আবার নিয়মিত হবে লেখিকা, পর্ব বড় করবে তখন। আশা করি সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এই পর্বটা কবে দিচ্ছে জানেন? 4 জুন। 4 জুন, বুঝতে পারতেছেন? 4 জুন। আর আজকে জুলাইয়ের কয় তারিখ? আজকে হচ্ছে জুলাইয়ের 18 তারিখ। তো 1 মাস 14 দিন আগে হচ্ছে এই 93তম পর্ব দিচ্ছে। তাহলে আপনারা ভাবেন যে এখন কতদিন পর পর পর্ব পাবেন। আশা করি কেউ আমাকে ভুল বুঝবেন না, কারণ এখন আর আমার কোনো দোষ নেই। টাটা।